যদি দুইটা বিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয় তাহলে সমীকরণ বের করা তো আরো সহজ হয়ে যায়, তাই না? আমরা 9-10 এর কথা চিন্তা করি। আমরা সেখানে সূত্র কি লিখতাম? y minus y1 divided by x minus x1 equal to y1 minus y2 divided by x1 minus x2, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। নির্দিষ্ট দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা এইভাবে লিখতাম। ঠিক আছে? এখন তার মধ্যে একটা যদি হয় 0 0 বিন্দু, মনে করো সেটা হচ্ছে x1 y1, x1 y1 বিন্দুটা হচ্ছে 0, 0 বিন্দু। ঠিক আছে? তাহলে আমরা সেটা যদি এখানে বসাই তাহলে কি হয়? y by x equal to 0, মানে এখানেও তো 0 0 বাদ দিলাম, y2 x2। ঠিক আছে? এটা কাটা। তাহলে y equal to y2 by x2 into x, এইটা আমরা করতে পারি। তাহলে এটা আমরা কি করলাম এখানে? y1 আর x1 এর জায়গায় 0 0 বসাইছি, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। আবার এখানে y1 আর x1 এর জায়গায় 0 0 বসিয়েছি, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0, আর মাইনাসে মাইনাসে কেটে দিয়েছি। ওকে, তাহলে জিনিসটা আরেকটু সহজ হয়ে গেল কিনা দেখো। আমরা এইভাবে লিখতে পারি কিনা যে মূল বিন্দুগামী এবং অন্য একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এইভাবে আমরা লিখতে পারি যে y equal to তুমি এখানে y2 আর x2 না দিয়ে y1 by x1 লিখতে পারো। এইটা আমরা ব্যবহার করতে পারি একটা সূত্র হিসাবে। তাহলে মূল বিন্দু এবং তার সাথে অন্য আরেকটা নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ এইভাবে আমরা বের করে ফেলতে পারি। কিভাবে? y equal to y1 by x1, ওটা সেই নির্দিষ্ট বিন্দু, ইনটু x। ওকে, খুব সহজে এটা আমরা বের করে ফেলতে পারি। তো 5 নাম্বার কোশ্চেনে এমনই একটা কোশ্চেন আছে, এটাই বের করতে বলা হয়েছে যে মূল বিন্দুগামী এবং -3, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করো। ওকে, তো তুমি এখানে লেখো, দেয়া আছে একটি বিন্দু, একটি বিন্দু, হ্যাঁ, মূল বিন্দু ব্যতীত একটি বিন্দু, মূল বিন্দু ব্যতীত। এই জিনিসটা, কারণ মূল বিন্দুটাও তো দেয়া আছে, ব্যতীত একটি বিন্দু x1, y1 equal to -3, 2। ওকে, এইটা মনে করো দেয়া আছে। মূল বিন্দু ব্যতীত, মূল বিন্দু ব্যতীত একটি বিন্দু x1, y1 equal to -3, 2, এটা মনে করো দেয়া আছে। আচ্ছা, তাহলে এখানে তুমি লিখবা আমরা জানি, আমরা জানি মূল বিন্দুগামী, এখানে এভাবে লিখো, মূল বিন্দু ও ওকে রেকর্ড হচ্ছে, হ্যাঁ, মূল বিন্দু ও x1, y1 বিন্দুগামী, বিন্দুগামী সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণটা জাস্ট এটা, y equal to y1 divided by x1 into x, এই হচ্ছে সরল রেখাটার সমীকরণ। তাহলে তুমি এখানে জাস্ট ভ্যালুটা বসাই দাও, না শেষ। তাহলে 2 by -3 into x। আচ্ছা, এটাকে তুমি একটু তোমার মতো করে সাজায় নিতে পারো, যেমন -3y equal to 2x, therefore 2x plus 3y equal to 0। এটাই হচ্ছে সেই সমীকরণ, ওই সরলরেখাটার সমীকরণ যেটার কথা বলা হয়েছে, মূল বিন্দুগামী এবং অন্য একটি নির্দিষ্ট বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা কেন আমরা করলাম? ডিরেক্টলি তো এটাই ব্যবহার করতে পারতাম। এটা কেন করেছি? কারণ মাঝে মধ্যে অবজেক্টিভ দ্রুত করার জন্য এই জিনিসটা কাজে লাগবে।
ঠিক আছে, একটা বলা আছে মূলবিন্দু আর একটা বলা আছে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে নির্দিষ্ট বিন্দু জাস্ট y এর মানটা ডিভাইডেড বাই x এর মানটা ইনটু x, y ইকুয়াল টু, ওকে। তো ওটা খুব দ্রুত তুমি এমসিকিউ তে বের করে ফেলতে পারবা। আচ্ছা, সো আমরা পরেরটাতে চলে যাই। এটা তাহলে আমাদের শেষ হয়ে গেছে। খুব সহজ, এগুলা সব দুইটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা তোমরা নিজেরাই পারবা, আসলে আমার করার কিছু নাই। তারপরেও যদি বলো একটা করে দিই। কত নাম্বার করব? মোটামুটি 6, 7, 8 একই রকম গ্রুপে কোশ্চেন দেয়া আছে। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, একদম একই রকম কোশ্চেন। যে কোনো একটা আমরা করতে পারি, 8 নাম্বারটা করতে পারি, কারণ 8 নাম্বারটা একটা প্রুফ। 8 নাম্বারটা একটু আলাদা আছে, ঠিক আছে। তোমরা 6, 7 নিজেরাই করে ফেলতে পারবা, ওটা আমি আর করে দিচ্ছি না। 8 নাম্বারটা করতেছি। 8 নাম্বার হচ্ছে একটি সরল রেখা 1, 2 ও 3, 4 বিন্দু দিয়ে যায় এবং x, y তার উপর আর একটা বিন্দু। তাহলে একটা সরল রেখা দুইটা বিন্দু দিয়ে আগে থেকেই যাচ্ছে, তার উপরে আরেকটা বিন্দু হচ্ছে x, y, আর এখানে প্রুফ করতে বলছে এইটা, মানে একটা ইকুয়েশন বের করতে বলছে আর কি, ইনডাইরেক্টলি, তাই তো? এই ইকুয়েশনটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর মধ্যে তো একটা বিন্দুতে চলক বলেই দিচ্ছে, তাই না? চলক থাকবে, সেটা বলে দিয়েছে। চলক হচ্ছে x, y, সেটা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে তুমি এখন ডিরেক্টলি লিখতে পারো। কিভাবে লিখতে পারো? সরলরেখার সমীকরণ দিয়েও তুমি করতে পারো, আবার আরেকটা সিস্টেম দিয়েও করতে পারো। আরেকটা পদ্ধতি কি, যে যদি একই সরলরেখায় এই তিনটা বিন্দু থাকে, যেহেতু তিনটা বিন্দুর কথা বলা হয়েছে, যদিও একটা বিন্দুতে চলক আছে, হ্যাঁ, তারপরেও তুমি ইচ্ছা করলে এই সিস্টেমটা ইউজ করতে পারো। এর আগের চ্যাপ্টারে যে সিস্টেমগুলো ব্যবহার করেছো, সেটা হচ্ছে তিনটা বিন্দু যেহেতু দেওয়া আছে একই সরলরেখার উপর, এই সরলরেখাটার ক্ষেত্রফল ইকুয়াল টু 0 বের করো। হ্যাঁ, খুব দ্রুত বের হয়ে যাবে তোমার সমীকরণটা। ওকে, তাহলে একই সরলরেখার উপর তিনটা বিন্দু যদি অবস্থিত থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল কি? ওই বিন্দু তিনটা নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হয় 0। তাহলে এটা খুব সহজ হবে, এটা আমরা বের করে ফেলি। যেহেতু 1, 2, 3, 4 ও x, y বিন্দুত্রয় একটি সরল রেখার উপর অবস্থিত, রেখার উপর অবস্থিত অবস্থিত অতএব বিন্দুত্রয় নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0। ক্ষেত্রফল 0, এটা আমি অতিরিক্ত লিখলাম। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে না লিখলেও হবে, এই যে এই লাইনটা, ঠিক আছে, না লিখলেও চলবে। ডিরেক্টলি তুমি ক্ষেত্রফলটা বের করেই 0 দেখাও, সমস্যা নাই। মানে ক্ষেত্রফলটা ইকুয়াল টু 0 লেখো, সেটাও সমস্যা নাই। এইভাবে যে x, y, সরি, xy হাফ ইন্টু xy, তারপরে 1, 2, 3, 4, 1, 1, 1, এটাই করছি। হ্যাঁ, প্রমাণ প্রমাণ, ঠিক আছে। তাহলে এই গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 আমরা মানে 0 আমরা লিখতে পারবো, কারণ বিন্দুত্রয় একই সরলরেখার উপর অবস্থিত, তাই এই বিন্দুত্রয় নিয়ে গঠিত যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হবে 0। তো আমরা এটা লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল তো এইভাবে লিখতে হয়, তাই তো?
তো এক্স গুলো এক সাইডে, ওয়াই গুলো এক সাইডে, আর এখানে 3টা 1 নির্ণায়কের মধ্যে আগে একটা হাফ আছে। তো ঠিক আছে, এখন আমরা এখানে একটু কাজ করি। আচ্ছা, কি কাজ? সেটা হচ্ছে এই হাফটা দিয়ে ভাগ করে দিই, আর এখানে উপর নিচে বিয়োগ করি। হ্যাঁ, x - 1 y - 2 0, আবার এইখানে আবার বিয়োগ করতেছি, এটা বিয়োগ করলে -2, বিয়োগ করলে -2 0। আচ্ছা, আমি দেখাচ্ছি কি কি বিয়োগ করেছি একটু। এখানে আমরা করেছি হচ্ছে নতুন r1, মানে রো 1, তাহলে r1 প্রাইম ইকুয়াল টু আগের r1 মাইনাস r2, আর r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3, এটা করেছি। ওকে, এটা করে আমাদের এই রেজাল্টটা আসছে। এখন আমরা এখান থেকে ডিরেক্টলি সমীকরণটা পেতে পারি। এটা ইকুয়াল টু 0। এই জিনিসটা সাইড নোট, ওকে, একটু দূরের রাখা উচিত ছিল। এটা হচ্ছে 0। ওকে, এখন তোমরা কি করবা? তোমরা জাস্ট এই কলামের সাপেক্ষে বিস্তারটা করে দাও। এই কলামের সাপেক্ষে যদি বিস্তার আমি করে দিই, তাহলে এটা গুণে এটা মাইনাস এটা গুণে এটা হয়। ঠিক আছে? তাহলে এইটা গুণে এটা মানে -2 ইন্টু এক্স মাইনাস 1, আবার -2 ইন্টু মাঝে কিন্তু সূত্রের মাইনাস, সেই মাইনাস আর এই মাইনাসে প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস 2। হ্যাঁ, এটা ইকুয়াল টু 0। তাহলে এখানে এই তুমি ইচ্ছা করলে এই 2টা কমন নিতে পারো। 2টা কমন নিলে তারপরে ভেতরে কি হয়? -x প্লাস 1 প্লাস y মাইনাস 2 0। এই 2 দিয়ে ভাগ করে দাও ওই পাশে, তাহলে -x প্লাস y মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, দেয়ারফর এখানে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, x প্লাস x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে গিয়েছি। তো প্রমাণিত। এভাবে তুমি ডিরেক্টলি করতে পারো। ওকে, কারোর কোনো সমস্যা আছে এতটুকুতে? আশা করা যায় কোনো নাই। আচ্ছা, তো এই ছিল আলাদা টাইপের ম্যাথ। পরেরটা দেখো পারবা কিনা। এমসি এর মান চেয়েছে। হ্যাঁ, y ইকুয়াল টু mx প্লাস c, একটা সরল রেখা আছে, y ইকুয়াল টু mx প্লাস c। এমসি এর মান চেয়েছে, আর এখানে বলেছে যে এই সরলরেখাটি দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, এই বিন্দু দিয়ে আর এই বিন্দু দিয়ে, এটা বলা আছে। ঠিক আছে? তাহলে আমরা করব কি এখানে? আমরা কি করতে পারি? আমরা করতে পারি হচ্ছে এই সরলরেখায় প্রথমে এই বিন্দুটা বসাবো, কারণ যেহেতু এই সরল রেখার উপরস্থই একটা বিন্দু হচ্ছে এটা, আবার আর একটা বিন্দু হচ্ছে এটা। তার মানে এই সরলরেখার উপরস্থ যে সকল বিন্দু তুমি পাবা, সেই সকল বিন্দু এই সরলরেখায় বসানো যায়। বসালে লেফট সাইড আর রাইট সাইড সমান থাকে আর কি। ঠিক আছে? মানে বলা যায় এই সরলরেখার উপরস্থ সকল বিন্দুর জন্য এই ইকুয়েশনটা সত্য হয়। আচ্ছা, সত্য মানে কি? সত্য মানে এই বিন্দুগুলা যদি আমি এই সরলরেখায় বসাই, তাহলে লেফট সাইড আর রাইট সাইড মিলে যাবে। তো যাই হোক, তো আশা করি তোমরা এটা পারবা নাকি? করে দিব? তো দেয়া আছে y equal to mx plus c, এক নাম্বার ইকুয়েশন। তুমি এখানে লিখবা যেহেতু 2,3 বিন্দুটি বিন্দুটি 1 নং এর উপর অবস্থিত অবস্থিত অতএব আমরা কি পাই? এই বিন্দুটা বসাই দিই এখানে এক নম্বরে। তাহলে এই বিন্দুটা বসাই দিলে y এর জায়গায় আমরা 3 বসাবো, আর x এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 2। তাহলে 2m প্লাস c। ঠিক আছে, এটা মনে করো তুমি একটা c এর মানটা বের করে রাখো এখানে। তাহলে c ইকুয়াল টু কি হচ্ছে? 3 - 2m।
এই ভ্যালুটা আমরা বের করতে পারছি। এটা 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, এরপরে আবার আরেকটা বিন্দু দেওয়া আছে। আবার 3,4 বিন্দুটি 1 নং এর উপর অবস্থিত। অতএব আমরা কি করতে পারি, ওই বিন্দুটাও ওখানে বসাই দিতে পারি। তাহলে এই বিন্দুটা বসালে 4 ইকুয়াল টু 3m প্লাস সি। এখানে তুমি সি এর মানটা বসাই দাও। তাহলে 4 ইকুয়াল টু 3m প্লাস 3 মাইনাস 2m। তাহলে এখানে এই 3টা এই পাশে নিয়ে আসো। এই পাশে এনে বিয়োগ করলে 1 হয়, আর এই পাশে m থাকে বিয়োগ হয়ে। তাহলে m ইকুয়াল টু 1। এই m এর মান তুমি 2 নম্বরে বসালেই শেষ, সি এর মানও পেয়ে যাবা। তাহলে m এর মান 2 নং এ বসাই। তো 2 নম্বরে যদি বসাই c ইকুয়াল টু 3 মাইনাস 2 ইনটু 1। m এর মান 1 ছিল, তাহলে 3 মাইনাস 2 ইকুয়াল টু 1। অতএব m ইকুয়াল টু 1 ও c ইকুয়াল টু 1। ওকে, অ্যান্সার। এই হচ্ছে এই ম্যাথটা। খুব সহজ ছিল। গ্রুপ 2, গ্রুপ 3 থেকে কিন্তু তোমাকে একটু কষ্ট করা শুরু করতে হবে, কারণ এখান থেকে মোটামুটি ম্যাথগুলো শুরু হয়েছে। ওকে, 10 নম্বর থেকে। তো একটা ম্যাথ আছে, 3টা বিন্দু দেওয়া আছে, শীর্ষবিন্দু কোন ত্রিভুজের। আর শীর্ষবিন্দুগুলো দিয়ে বলেছে যে মধ্যমাগুলোর সমীকরণ নির্ণয় করো। এখন আমি আশা করি এই ম্যাথগুলো তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, কারণ দেখো এটা খুব সহজ কথা বলেছে তারা। এ বি সি এই 3টা বিন্দু মনে করো দেওয়া আছে, যথাক্রমে 2,4 মাইনাস 4, মাইনাস 6, আর এটা মনে করো 6, মাইনাস 8 সাপোজ। এই হচ্ছে বিন্দুগুলো দেয়া আছে। এখন আমি যদি এর মধ্যমাগুলোর সমীকরণ বের করতে চাই, তাহলে মধ্যমা বরাবর, মানে মধ্যমার 2 শীর্ষবিন্দু লাগবে না? মধ্যমার 2 শীর্ষবিন্দু বলতে এই একটা মধ্যমা আমি আঁকলাম। মধ্যমা মানে কি? এই বিসি এর মধ্যবিন্দু, তাই তো? তাহলে এডি। এই ডি বিন্দু কি আমরা বের করতে পারবো না? ডেফিনেটলি বের করতে পারবো। তো কিভাবে বের করতে পারবো? এই দুইটা যোগ করে এই দুইটা ভাগ, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করতে পারি? এটা 1 হয়, আর এটা হয় হচ্ছে 14 মাইনাস 7, তাই তো? 17 হয় এই বিন্দুটা, ডি বিন্দুটা। তাহলে এডি মধ্যমার ইকুয়েশন আমরা বের করে ফেলতে পারবো, কারণ 2টা বিন্দু থাকলে তো ইকুয়েশন আমরা বের করতেই পারি। হ্যাঁ, 2টা বিন্দু থাকলে আমরা ইকুয়েশন বের করতে পারি। ইকুয়েশনটা কি ছিল? 2টা বিন্দু থাকলে সরলরেখার ইকুয়েশন বের করা যায় কিভাবে? ইকুয়েশনটা ছিল এরকম: x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, মানে x এর সব টার্ম এক পাশে আর y এর সব টার্ম অন্য পাশে। ওকে, এই হচ্ছে সূত্র। 2টা বিন্দু দেয়া থাকলে ওই সরলরেখার সমীকরণ বের করার এই সূত্র। ওকে, 9-10 আমরা পড়ে এসেছিলাম খুব সহজভাবে। এই y এর নিচে x এর টার্মটা ছিল, আর এই টার্মটা এখানে ছিল। মানে এখানে একটু একান্তরকরণ করে নেওয়া হয়েছে। একান্তরকরণ করে x গুলো এক সাইডে রাখা হয়েছে, y গুলো এক সাইডে রাখা হয়েছে। আচ্ছা, আশা করি তোমরা পারবা এটা। তো একই টাইপের 11 নাম্বারও আছে। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বলো, যে এটা বুঝতে কি প্রবলেম হবে? আচ্ছা, পারবো? ঠিক আছে। ওকে, এটা তাহলে আমরা বুঝতে পারলাম। 10, 11 আমরা পারবো একই রকম। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যদি মনে করো ইকুয়েশন তুমি 3টা বের করছো,
এখন ছেদ বিন্দু বের করতে বলছে, তাহলে সেটা কিভাবে বের করবা? কে বলতে পারবা? এই মধ্যমাগুলার ছেদ বলছে। কিসের সূত্র? ভরকেন্দ্রের সূত্র করে দিব। আবার অনেকে মনে কইরো না যে যেহেতু ৩ টা সমীকরণ বের করতে হচ্ছে, ওই ৩ টা সমীকরণের ছেদ বিন্দু যেহেতু বের করতে বলছে, তার মানে আমরা ওই সমীকরণের সমাধান বের করব। তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে ছেদ বিন্দু তারা যতই বলুক, কিন্তু আমি তো জানি মধ্যমাত্রয় যেখানে ছেদ করে সেটাকে ভরকেন্দ্র বলে। ঠিক আছে? আর সেই ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে এই ৩ টা x এর মান যোগফল, ৩ টা x এর মানের যোগফল বাই ৩, ৩ টা y এর মানের যোগফল বাই ৩। খুব সহজ সূত্র। ওকে? তাহলে তোমাকে এখানে পেঁচানোর জন্য বলতে পারে যে এই মধ্যমাত্রয়ের সমীকরণ তুমি নির্ণয় করো এবং এই মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? কোশ্চেন শুনে যদি তুমি কনফিউজড হয়ে যাও যে ওই সমীকরণগুলা দিয়েই ছেদ বিন্দু বের করতে হবে, তাহলে কিন্তু সমস্যা। কারণ আমরা জানি মধ্যমাত্রয়ের ছেদ বিন্দুকে বলা হয় ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র অলরেডি আছে। খুব সহজ সূত্র। আচ্ছা। তো এটা আমরা বুঝতে পারবো আশা করি। আমরা চলে যাব ১২ নাম্বার ম্যাথটাতে। ১২ নাম্বারে একই রকম ৩ টা বিন্দু দেয়া আছে। সমকোণী ত্রিভুজের ৩ টা শীর্ষবিন্দু বলা আছে। অতিভুজের মধ্যবিন্দু আর বিপরীত শীর্ষের সংযোগ রেখার সমীকরণ বের করো। কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা তারা একটু পেঁচানোর চেষ্টা করছে। খুব একটা বেশি না। এখানে বলছে এই ৩ টা বিন্দু দেয়া আছে। তুমি অতিভুজের মধ্যবিন্দু আর এর বিপরীত শীর্ষের সংযোজক রেখার সমীকরণ বের করো। এর বিপরীত শীর্ষ তো বি বিন্দু হবে, তাই না? অতিভুজের মধ্যবিন্দু এটা আর এর বিপরীত শীর্ষ কোনটা হবে? এই বিন্দুটা। তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখার সমীকরণ বের করো। এখন এইটা যখন তুমি চিত্র আঁকবা, অবশ্যই স্থানাঙ্কে আঁকবা, মানে এই এক্স ওয়াই সমতলে আঁকবা চিত্রটা। ঠিক আছে? না হলে কিন্তু কোন বিন্দু কোথায় বসাবা বুঝতে পারবা না। ঠিক আছে? মানে সমকোণ কোন বিন্দুতে হবে সেটা কিন্তু বুঝতে পারবা না। এই জন্য তুমি এক্স ওয়াই সমতলে বা গ্রাফ পেপারে তোমার এই চিত্রটা আঁকবা। ওকে? গ্রাফ পেপার ইউজ করতে হবে এটাতে। তো আশা করি বুঝতে পেরেছো। ওকে? আচ্ছা। এরপরে আমরা চলে যাব ৪ নাম্বার ম্যাথটাতে। কোনো সমস্যা আছে তোমাদের? কোনো সমস্যা আছে? ৪ ৪ নাম্বার না, সরি, ১৩ নাম্বার। ৪ নাম্বার গ্রুপ। ১৩ নাম্বার না। আচ্ছা। তাহলে আমরা ৪ নাম্বার গ্রুপে চলে যাই। হ্যাঁ, বলো। ভরকেন্দ্র জি, এটা হলো x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 আর y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন আমরা চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথ করব। এতক্ষণ করেছি ত্রিভুজ সংক্রান্ত, এখন হবে চতুর্ভুজ সংক্রান্ত ম্যাথ। আচ্ছা, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, চতুর্ভুজ সংক্রান্ত গুলা সবগুলাই। তো প্রথমে একটা ম্যাথ আছে এরকম, 13 এ 4টা সমীকরণ দেয়া আছে। তো আমি সমীকরণগুলো আগে লিখে নিই। দেওয়া আছে x মাইনাস 4 ইকুয়াল টু 0। এখান থেকে আমি এটাকে 1 নাম্বার না ধরে x ইকুয়াল টু 4 এটা মান বের করে 1 নাম্বার ধরবো, তাহলে সুবিধা হবে। y মাইনাস 5 ইকুয়াল টু 0,
therefore y equal to 5, এটাকে আমরা 2 নম্বর ধরব। তারপরে x plus 3 equal to 0, x equal to -3, 3 নম্বর ধরব। ওকে, এখন তোমরা বলো কোন কোন সমীকরণ পরস্পরকে ছেদ করবে। এই সমীকরণের দিকে তাকায় বলতে হবে কোন কোন সমীকরণ পরস্পরকে, মানে কোন কোন সরলরেখা পরস্পরকে ছেদ করবে, বলো। কে বলতে পারবা? এক নাম্বারের সাথে কোন কোন নাম্বার ছেদ করতে পারে? একের সাথে কে কে ছেদ করবে? এক, একের সাথে তিন করবে? বলে একের সাথে তিন ছেদ করবে না, কারণ সামথিং এটাও x ইকুয়াল টু সামথিং, দুইটা সমান্তরাল রেখা হয়। আবার y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু সামথিং, দুইটা সমান্তরাল রেখা হয়। দুইটা সমান্তরাল রেখা কখনো কাউকে ছেদ করতে পারবে না। আচ্ছা, তার মানে ১ আর ৩ ছেদ করা সম্ভব না, ২ আর ৪ ছেদ করা সম্ভব না। ওকে? আ আচ্ছা, আচ্ছা। তাহলে একের সাথে আমরা ৩ আর একের সাথে ৩ ভাগ, একের সাথে ২ আর ৪ এটা ছেদ করতে। আচ্ছা। তো এখন ১ ও ২ নং এর ছেদবিন্দু। ছেদবিন্দু। ছেদবিন্দুটাকে আমরা A ধরতে পারি। হ্যাঁ? ছেদবিন্দুটাকে A ধরতে পারি। আ আর হচ্ছে এটা ইকুয়াল টু কত হবে বলতো? ১ আর ৩ ১ আর ২ নাম্বারের ছেদবিন্দু কত হবে? দেখো এর x এর মান ৪, এর y এর মান ৫। খুব সহজেই ৪, হ্যাঁ? তারপর ১ ও ৪ নাম্বারের ৪ নং এর ছেদবিন্দু। এইটা কিন্তু দেখো, এখানে চিত্রটাই যদি আমরা একটু আঁকি, এখানে চিত্রটা একটু আগে এঁকে নিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো একটা হচ্ছে x equal to 4, তো 1 2 3 4, তো এই হচ্ছে একটা রেখা। এটা হচ্ছে ১ নাম্বার রেখা। এরপরে y equal to 5, y equal to 5, পজিটিভ 5 মানে মনে করো উপরের দিকে দিলাম এইখানে। এটা হচ্ছে ২ নাম্বার রেখা। এরপরে x equal to -3, -3 বলতে 1 2 3 মনে করো এই পাশে আসলো। এইটা হচ্ছে ৩ নাম্বার। আর আরেকটা হচ্ছে y equal to -2, -2 মানে এইখানে মনে করো। এটা হচ্ছে ৪ নাম্বার রেখা। ওকে? তাহলে তুমি কি বলেছ? ১ আর ২ নাম্বার রেখার ছেদবিন্দুকে A ধরেছ। তাই তো? তাহলে A বিন্দুটা এখানে আছে। এখন বলো ১ আর ৪ নাম্বার রেখার ছেদবিন্দুকে তুমি কি বিন্দু ধরবা? B বিন্দু ধরবা? নাকি D বিন্দু ধরবা? সেটা তোমার উপর নির্ভর করে। ঠিক আছে? তো আমরা D বিন্দু ধরতে চাচ্ছি। কারণ আ এইভাবে আসলে ক্রমটা সাজাতে চাচ্ছি। এইভাবে। ঠিক আছে? ওকে। তাহলে এটাকে D বিন্দু ধরলাম। তাহলে এটা হচ্ছে 4, -2। কোন সমস্যা আছে? আচ্ছা, এরপরে ২। ২ ও ৩ নং এর ছেদবিন্দু, নং এর ছেদবিন্দু। ২ আর ৩ নাম্বারের ছেদবিন্দু হচ্ছে -3, 5। আচ্ছা, ২ আর ৩ কোথায় ছেদ করছে দেখি একটু। ২ আর ৩ এইখানে ছেদ করছে। তাহলে এই বিন্দুটার নাম আমরা B বিন্দু দিব। ওকে? এটার নাম D বিন্দু দিয়ে দিয়েছি। এটার নাম B বিন্দু দিব। তাহলে দেখো, এটা হচ্ছে B, আ এখানে -3, 5 হলো। এবং লাস্টেরটা ২ ও ৪ নং রেখার ছেদবিন্দু। ৪ নং এর ছেদবিন্দু হচ্ছে, এটাকে আমরা C বিন্দু নাম দিব। আর ২ আর ৪ না, সরি, ২ আর কত? বাকি আছে? এটা ২ তো নিয়েছি। ২ আর ৩ নিয়ে ৪ আর ২ আর ৩, ২ আর ৩
2 3 4 আর 3 4 আর 3 করে দিই। হ্যাঁ, 4 আর 3 এই যে 3 ও 4 এর ছেদবিন্দু। আচ্ছা, তাহলে 3 ও 4 এর ছেদবিন্দু এই যে এটা সি। ঠিক আছে? আমরা চিত্রের দিকে তাকালেই অবশ্য বুঝতে পারবো, সমস্যা নাই। 3 আর 4 এর ছেদবিন্দুটা বাকি আছে। এটা হচ্ছে সি বিন্দু ধরবো। তাহলে এটার ছেদবিন্দু হচ্ছে 2 3 3 আর 4 এর ছেদবিন্দু হচ্ছে -3, -2। ওকে? এই হচ্ছে 4 টা বিন্দু। চলে আসলো। 4 টা বিন্দু তুমি এখানে বসায় দিতে পারবা। ওকে? বসায় দিয়ে তারপরে এখানে বলছে যে কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। কর্ণদ্বয়ের। সো কর্ণদ্বয়ের সমীকরণ তুমি এখন নির্ণয় করতে পারবে এখানে। কর্ণদ্বয় হচ্ছে এসি আর হচ্ছে বিডি, তাই তো? এসি আর বিডি কর্ণের সমীকরণ বের করে ফেলো। তাহলে এখানে অতএব এসি কর্ণের সমীকরণ, সি কর্ণের সমীকরণ x মাইনাস এসি না, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। x2 হচ্ছে এই যে -3 মানে +3 হয়ে যাবে। কারণ এ আর সি এসি। আচ্ছা, y মাইনাস y1 মানে 5 আর y1 মাইনাস মানে 5 মাইনাস এটা +2। ওকে, তাহলে কত হলো? এটা 7 হবে। 7 দিয়ে এখানে গুণ করে দাও, তাহলে 7x মাইনাস 428 আর এটা হচ্ছে এটাও 7, দুই পাশেই 7, তাহলে গুণ করব না। তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু y মাইনাস 5 এভাবে লিখে দিব, তারপরে সবকিছু আমরা এক সাইডে নিয়ে আসবো। বা x minus y minus 4 plus 5 equal to 0, therefore x minus y plus 1 equal to 0। এই একটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর একটা অ্যান্সার তুমি বের করে ফেলতে পারবা বিডি কর্ণের দৈর্ঘ্য, সমস্যা হবে না আশা করি। আচ্ছা, তো চতুর্ভুজ রিলেটেড ম্যাথগুলো এরকম আছে, এইগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না। এখন এরকম একই রকম ম্যাথ আছে পরেরটা 14 নাম্বার। 14 নম্বর ম্যাথটা একই রকম। তো 14 নম্বর ম্যাথটা তোমরা পারবা। এই গ্রুপের যদি আমরা আজকে মোটামুটি সবগুলো শেষ করতে চাই, তাহলে পরেরটাই চলে যেতে হবে। অলরেডি 50 পেজে গিয়েছে। আমরা এখানে চাই 15 এ। 15 বলছে দেখো, এ হচ্ছে এইচ কমা কে, এ একটা বিন্দু, আর একটা বিন্দু আছে বি, কে কমা এইচ, মানে সবই এইচ দিয়ে। হ্যাঁ বলো। এই দেখি দুইটা করাতে পারি কেন? ও, তুমি ডেটা দিয়ে করতেছো না? একটু কষ্ট করে দুইটা ম্যাথ করো। দুইটা ম্যাথ অনেক বোর্ড আছে। ওকে, অনেক বোর্ডে আছে। আচ্ছা, তো এ আর বি দুইটা বিন্দু আছে। এখন বলছে এ বিন্দুটা একটা রেখার উপর অবস্থিত, সেই রেখাটা হচ্ছে এইটা। এই রেখাটার উপর এই বিন্দুটা অবস্থিত, আর বি বিন্দুটা হচ্ছে এই রেখাটার উপর অবস্থিত। বি বিন্দুটা এই রেখাটার উপর অবস্থিত। তার মানে আমরা এই বিন্দুটা এই রেখার মধ্যে বসাই দিব, এই বিন্দুটা এই রেখার উপর বসাই, এই রেখার মধ্যে বসাই দিব। তারপরে বলছে এ বি রেখার সমীকরণ বের করো। তো এ বি রেখার সমীকরণ বের করতে গেলে এইচ আর কে এর মান তো লাগবে, তাই না? তো এইখান থেকে আমরা এইচ কে এখানে বসাই দিলে একটা সমীকরণ পাচ্ছি, এখান থেকে কে এইচ এর মধ্যে বসাই দিলে আরেকটা সমীকরণ পাচ্ছি। দুইটা সমীকরণই দেখো দুইটা চলক বিশিষ্ট হবে, এইচ আর কে। তাহলে ওই দুইটা সমীকরণ সমাধান করার মাধ্যমে আমরা এইচ কে এর ভ্যালু বের করে ফেলতে পারবো। তারপরে এ বি রেখার সমীকরণ বের করা সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি প্রথম তোমার কি কাজ হবে? প্রথম কাজ হবে এটা যে যেহেতু এ এইচ কমা কে বিন্দুটি
6x minus y equal to 1 রেখার উপর। এই হচ্ছে ব্যাপার, ক্লাস রেকর্ডিং এর সময় এই প্রবলেমটা হয়, মনে থাকে না। আচ্ছা যাই হোক, যেহেতু বি বিন্দু 2x minus 5y equal to 5 রেখার উপর অবস্থিত, অতএব এই বি বিন্দুটা আমরা ওখানে বসাই দিব। তাহলে 2k minus 5h equal to 5। এখন আমরা k এর ভ্যালু একটা আগে থেকে বের করে রেখেছি, তাহলে 6h minus 1 minus 5h equal to শুধু 5 equal to 12h minus 2 minus 5h equal to শুধু 5। therefore এটা বিয়োগ করো, বিয়োগ করলে 7h equal to 7 থাকে, অতএব h equal to 1 হয়। h এর ভ্যালু 1, তাহলে 1 নং এ h এর মান বসাও, h এর মান বসাই, h এর মান বসালে k equal to 6 into 1 minus 1 equal to 5 হয়ে গেল। ঠিক আছে, অতএব a বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে hk। ঠিক আছে, hk মানে আগে h এর মান পরে k এর মান, ও b বিন্দুর স্থানাঙ্কে হচ্ছে kh, তার মানে আগে k এর মান পরে h এর মান, এটা একটা আরেকটার উল্টা। আচ্ছা, তো এবি রেখা পেয়ে, মানে এবি রেখার সমীকরণ বের করতে হবে। এ আর বি বিন্দু পেয়ে গেছো, এখন সমীকরণ বের করা কোনো ব্যাপার না, তাই তো? আচ্ছা, তারপরে আমরা অ্যানসারটা বের করব। অতএব এবি রেখার সমীকরণ, x মাইনাস, তুমি ইচ্ছা করলে সূত্রটা লিখে নিতে পারো, না লিখলেও চলবে। হ্যাঁ, আচ্ছা, x মাইনাস x1, তাহলে যেহেতু আমরা এর বিন্দুটা আগে বলেছি, তাহলে এর x এর মানই হচ্ছে এখানে x1, এর x এর মান হচ্ছে 1 শুধু, তাহলে x মাইনাস 1, তাহলে 1 মাইনাস 5 ইকুয়াল টু y মাইনাস 5, তারপরে y1 মানে হচ্ছে এখানে 5, হ্যাঁ 5ই তো বসাইছি, y2 হচ্ছে 1। আচ্ছা, এই হচ্ছে এখানে আমাদের, এখানে দেখো নিচে 4, ওখানেও 4, এখানে -4 অবশ্য, এখানে শুধু 4। তাহলে উভয় পক্ষকে -4 দিয়ে গুণ করে, বা শুধু 4 দিয়ে গুণ করলেও চলবে, -4 দিয়ে গুণ করি। উভয় পক্ষকে -4 দিয়ে গুণ করলে এখানে -4 কাটা, আর এখানে -4 দিয়ে গুণ করলে 4 তো কাটা, মাইনাস দিয়ে গুণ, -y প্লাস 5 হয়। তাহলে x প্লাস y -1 -5 0, therefore x plus y minus 6 equal to 0। এই হচ্ছে আমাদের এবি রেখার সমীকরণ।